এখন মাননীয় সদস্য জনাব হাবিবুর রহমান সিজের ৩কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ১৫ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে মহান জাতীয় সংসদে সম্পূরক বাজেট বক্তৃতা আমাকে সুযোগ দেওয়ার জন্য বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই জাতির সৃষ্টি হতো না, আর আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম না। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহীয়সী নারী যিনি টঙ্গিপাড়ার খোকাকে প্রতিষ্ঠিত করেছিলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছেন, 1971-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদান এবং 1975 সালের 3রা জানুয়ারিতে জেলখানায় নিহত জাতীয় 4 নেতা সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেট নিয়ে আলোচনা যাওয়ার আগে আপনার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু কন্যা 1981 সালে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের হাল ধরেছিলেন বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। আর এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ আওয়ামী লীগ 75 বছরে পার করেছে। প্লাটিনাম জয়ন্তী আমরা পালন করছি। এই 75 বছর বয়সী আওয়ামী লীগে 43 বছর টানা সভাপতির দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর তার হাত ধরেই আওয়ামী লীগ আজকে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এবং জনপ্রিয় দলে পরিণত হয়েছে। গণতন্ত্র, বাক স্বাধীনতা, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শেখ হাসিনার শাসনামলে আর্থ সামাজিক খাতে দেশে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্তিকরণ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ঢাকায় মেট্রো রেল চালু হয়েছে, পাতাল রেলের কাজ শুরু হয়েছে। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা ব্যবহার করছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। ঢাকার সাথে রাজধানী ঢাকার সঙ্গে বেশ কয়েকটি জেলা শহরের সংযোগ সড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। গত কয়েকদিন আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাথে কর্ণফুলী টানেল দেখে এসেছি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই সেই কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ হয়েছে, মাতারবাড়িতে বহুমুখী প্রকল্প হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় এসে গত 6 জুন 21 বারের মতো বাজেট দিয়েছেন। সরকার প্রধান হিসাবে এই বাজেট আর কেউ দিতে পারেনি। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম বাজেট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে গত 6 জুন সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে 2024-2025 অর্থ বছরের বাজেট পেশ করেছেন আমাদের বর্ষিয়ান নেতা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারে বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। স্বাধীনতার পর প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। বিএনপির আমলে সর্বশেষ বাজেট ছিল 62,000 কোটি টাকা, আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজেট দিয়েছিলেন 68,000 কোটি টাকা। এখন বাজেটের আকার অনেক বড় হয়েছে। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার নিয়ে প্রণীত এই বাজেট 4র্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এবারের বাজেট ঘোষণার মাধ্যমে 2041 সালের মধ্যে স্মার্ট, সমৃদ্ধ, সুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতি নীতি বিবৃত দলিল বাজেট বক্তৃতার সাথে পেশ করা হয়েছে। এই দলিলটি সরকারের দূরদৃষ্টি, স্বচ্ছতা ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে 2023-24 সালে আওয়ামী লীগ সরকার একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বাজেট উপস্থাপন করেছিলেন। সে কারণে দেশের মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ক্ষমতায় বসিয়েছে। আবার গত 2023-24 অর্থ বছরে 7,61,785 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন
তৎকালীন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। নানামুখী সংকট সংশয় থাকলেও বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পণ্যের বাজারের অস্থিরতা, মূল্যস্ফীতি সহ সার্বিক বিবেচনা আমরা কিছুটা চাপের মধ্যে থাকলেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার তা মোকাবিলা করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে এখনো আমাদের অর্থনীতির চাকা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি সরকারের ব্যয় কৃচ্ছতা সাধন এবং আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণের নীতি ব্যাপকভাবে 2023-24 অর্থবছরের আয় ব্যয় নির্ধারণে বাস্তবধর্মী ফল দিয়ে সক্ষমতা দেখিয়েছে। তাই সার্বিকভাবে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেট আমাদের সকলের সমর্থন পাওয়ার দাবিদার। 2023-24 অর্থবছরের আয় ব্যয়ের বাস্তব অবস্থা নিরিখে মূলত 3টি মোটা খাতে সংশোধনের প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেটে উপস্থাপন করেছেন। এখানে একটি কথা উল্লেখ করতে হবে, কারণ এটি আওয়ামী লীগ সরকার, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলেই দেশের মানুষ উন্নয়ন হয়। আমাদের ভুলে গেলে চলবে না যে বিএনপি জামাত জোটের সময় হাও ভবনের নামে খুলে সেখানে কমিশন বাণিজ্যের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছিল। আওয়ামী লীগ দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, গত 6 জুন অর্থমন্ত্রী সম্পূরক বাজেটে 3টি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। এগুলো এখন আমি উল্লেখ করছি। যে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন বলে মনে করছি, প্রথমত রাজস্ব আয় 12.26% প্রবৃদ্ধি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার হলেও মূল বাজেটে লক্ষ্যমাত্রা 22,000 কোটি টাকার কম অর্জিত হয়েছে। আগামী অর্থ বছরে রাজস্ব আয়ের প্রাক্কলিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও যত্নবান হওয়া প্রয়োজন। কর আদায়ে ব্যক্তিগত যোগাযোগ পরিহার করে অটোমেশন কার্যক্রমকে ব্যাপকভাবে সম্প্রসারণ করা প্রয়োজন। এতে করে রাজস্ব আদায় ও স্বচ্ছতা পাবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও কর আদায়ে করের পরিমাণ বা হার না বৃদ্ধি করে করের পরিধিও ব্যাপকভাবে বাড়াতে হবে। এ ব্যাপারে আমরা এখনো পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক পিছিয়ে আছি। পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের কর দেওয়ার প্রবণতা আরও বাড়াতে হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত সরকারি ব্যয় স্বচ্ছতা কুচ্ছতা সাধনের সময় উপযোগী পদক্ষেপের ফলে সংশোধিত বাজেটে 47,367 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করার ফলে 7,14,418 কোটি টাকার প্রস্তাবের মধ্যে তার প্রতিফলন ঘটেছে। এছাড়াও বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংশোধিত সম্পূরক বাজেটে 18,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। সরকারের এ ধরনের পদক্ষেপগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতেও সরকারি ব্যয়, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের খরচ এবং প্রকল্প ব্যয় প্রাধিকার নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় লক্ষণীয়, প্রকল্প নিলেই নতুন নতুন একাধিক গাড়ি কেনা হয়। এই একাধিক গাড়ি কেনার প্রবণতা থেকে বের হতে হবে। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের সংসদ সদস্য, যিনি আগে মুখ্য সচিব ছিলেন, আবুল কালাম আজাদ, একটি বক্তৃতায় তার বলেছেন যে আমরা জুন মাস আসলেই দেখি যে আমাদের উপজেলা এবং জেলা লেভেলের কর্মকর্তারা কিভাবে টাকা তুলে রাখবেন, কিভাবে তড়িঘড়ি করে কাজ শেষ করবেন, সেই লক্ষ্যে কাজ করেন। এবং অনেক টাকা আমরা এডিবির দেখি যেগুলা এই কর্মকর্তা কর্মচারীরা সেগুলো অনেক মন্ত্রণালয়ে বাস্তবায়ন করতে পারে না। আমরা এখান থেকে উত্তরণ থেকে বের হতে হবে। বিশেষ করে আমার জেলা সিলেট অঞ্চল, সিলেট বিভাগে যখন বাজেট দেওয়া হয় আমরা শুধু 3 মাস সুযোগ পাই কাজ করার। এই 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া করতে করতে কাজের সময় চলে যায়। পরে তাড়াহুড়া করে সেই কাজের মান ভালো রাখা যায় না। সে বিষয়ে আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়টি নজর দিবেন। সংশোধিত বাজেটে ঘাটতি অর্থায়নে মাননীয় অর্থমন্ত্রী ধন্যবাদ জানাই। বাজেট ঘাটতি জিডিপির 4.7% মধ্যে ধরে রাখার জন্য। মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির 5.2% এবং অর্থনীতিবিদরা এই ঘাটতি 5% মধ্যে রাখার তাগিদ দিয়েছিলেন। এই ঘাটতি 5% মধ্যে রাখার, এই ঘাটতি কমিয়ে আনা নীতি গ্রহণের ফলে সরকারের সকল পর্যায়ে দক্ষতা ও পরিকল্পিত নীতি বাস্তবায়নে সক্ষমতা প্রতিফলিত হয়েছে। সংশোধিত বাজেটে 2,36,418 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের মাধ্যমে অর্থনীতির বুদ্ধা ব্যক্তিদের সুপারিশকে বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্পূরক বাজেটে কথা না বাড়িয়ে আগামী দিনে স্মার্ট বাংলাদেশে নিয়ে এই অধিবেশনে আমরা আরো কথা বলবো। আগামী বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি, কর কাঠামোতে আধুনিকায়ন,
রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান, বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক ঋণ প্রবাহে আরও সতর্কতা, মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে আমরা আরো স্মার্টভাবে হ্যান্ডেল করে স্মার্ট বাংলাদেশের গড়ার সংকল্প নিয়ে আমরা আমাদের বাজেটের আলোচনা চালিয়ে যাব। মাননীয় স্পিকার, আমি আমার জেলা সিলেট নিয়ে দুটি কথা বলতে চাই। রাজধানী ঢাকার সাথে অনেক বিভাগের 6 লেন 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু গত 15 বছর ধরে আমরা শুনছি যে ঢাকা সিলেট 6 লেনের কাজ সম্পন্ন হবে। সেই 6 লেনের কাজ এখনো শেষ হয় নাই। এই 6 লেনের কাজ আগামী 8 বছরে সম্পন্ন হবে কিনা আমার সন্দেহ, কারণ এখনো জমি একরের টাকা দেওয়া হয় নাই। এবং এই 6 লেন শুধু সিলেটের সাথে রাজধানী ঢাকার সংযোগ নয়, সেটি তামাবিল হয়ে ইন্ডিয়ার সাথে আমাদের কানেক্টিভলি হবে এবং বৃহত্তর সিলেটের যে 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই 4টি জেলার সাথে সংযোগ হবে। এই বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত। কেন বারবার ঢাকা সিলেটের 6 লেন নিয়ে আমাদের সাথে বৈষম্য করা হয়? মাননীয় স্পিকার, আখাউড়া সিলেট রেল লাইন নির্মাণের কাজ সূচনায় এখন পর্যন্ত হয়নি। বারবার আমাদেরকে বলা হয়েছে যে আখাউড়া সিলেট রেল লাইন নির্মাণের কাজ করবেন। সিলেট উসমানী বিমানবন্দরের কাজ গত 4 বছর আগে সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আমি গতকালও সিলেট থেকে ঢাকায় প্লেন নিয়ে এসেছি, সেখানে আমাকে দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন যে কাজ বন্ধ, কারণ যে চাইনিজ কোম্পানিকে কাজ দেওয়া হয়েছিল তারা এখন রড সিমেন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা কাজ করছে না। এই বিষয়টি আমাদের যারা প্রকল্প করেন, আমাদের এই বিষয়টি ভেবে দেখা উচিত যে একটি প্রকল্পের জন্য ব্যয় ধরার পরেই কয়েকদিন পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 400, 500, 1000 কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। এই বিষয়টি আমাদের ভাবে দেখা উচিত। যার কারণ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটি মধ্যমার দেশে পরিণত হয়েছে। নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়ার পরে আমাদের দ্রব্যমূল্য যদিও আগে কিছুটা বেড়েছিল, কিন্তু গত 6 মাস ধরে সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য রেখেছেন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আর আরেকটি কথা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, যে গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হিমেলের কারণে এবং বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে যে পাহাড়ি ঢলের কারণে সিলেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছর আগে ভয়াবহ বন্যা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে সেখানে দেখেই এসেছেন। এডিবির মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হয়েছিল যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের সিলেটের অঞ্চলের এই সড়কগুলো আমাদের আবার রিপেয়ারিং করে সেগুলা আগের জায়গায় নিয়ে যাওয়া হবে। এখনো সেই কাজগুলো হয়নি। 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী এডিবির সাথে কথা বলে আমাদের কাছ থেকে প্রকল্প নিয়েছেন, কিন্তু সেগুলোর কাজ এখনো হয়নি। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী অত্যন্ত স্মার্ট একজন ভালো মানুষ, 2বার আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, কিন্তু কেন জানি কোন কারণে সেই কাজগুলো হয়। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমার নির্বাচনী এলাকায় ফেঞ্চুগঞ্জে গিয়ে দেখেছেন যে কিভাবে সিলেট অঞ্চলে রাস্তাগুলো হয়েছে। এক একটি রাস্তা 7 ফিট 8 ফিট 8 ফিট রাস্তায় একটি অ্যাম্বুলেন্স ঠিক মতো যেতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রী সেদিন আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তাগুলা বড় করে, বিশেষ করে পর্যটকদের সবচেয়ে আকৃষ্ট করার জায়গা এখন হাকালুকি হাওর। এই হাকালুকি হাওর সিলেট এবং মৌলভীবাজারের সংযোগস্থলে, সেই হাকালুকির হাওর ঘিরে আমাকে স্থানীয় সরকার মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সেখানে একটি প্রকল্প নেবেন। উনি বারবার চিফ ইঞ্জিনিয়ারকে, প্রকল্প পরিচালকদেরকে বলেছেন, বলে দেওয়ার পরেও সেখানে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। আমাদের মাননীয় মন্ত্রীরা বলে দেওয়ার পরেও কেন কাজগুলা হয় না, সেগুলা আমার মনে হয় এটি ভেবে দেখার সময় এসেছে যে আমাদের যে বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে আমাদের সাথে যেন কোনো বৈষম্য না করা হয়, সেই বিষয়টি ভেবে দেখা উচিত। এই সিলেট বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র। এই সিলেটের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, সেই টাকাগুলা ব্যাংকে থাকে, আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা হয়, কিন্তু সিলেটের কোনো উন্নয়ন আসলেই সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের তখন অর্থনীতির অবস্থা আমাদেরকে বলা হয়। সিলেটের উন্নয়ন নিয়ে ভবিষ্যতে যেন আমাদের সাথে কোনো বৈষম্য না করা হয়, সেই বিষয়ে এটি দেখবেন মাননীয় স্পিকার। আমি আশা করি আমাদের সকল মাননীয় মন্ত্রীরা আজকে বাংলাদেশে 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে, মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন। আমরা আশা করি যে সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় করবেন এবং সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর নামে, সিলেটে কোনো প্রতিষ্ঠান নেই, বঙ্গবন্ধুর নামে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি হয়। এই আশাবাদ ব্যক্ত রেখে মাননীয় স্পিকার, আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।